হয়েছে? রেডি হয়ে নে, ঢাকা চলে যাব আমরা। হঠাৎ? বলেছি না কয়েকদিন পর। আর কয়দিন? চাঁদনি কিছুক্ষণ অবুঝ দৃষ্টিতে তাকিয়ে থাকলো, পরক্ষণে চোয়াল শক্ত করে বলল, আর কোনো দিন না, যাব না আমি। তেরামি করবি না চাঁদনি, রেডি হয়ে নে ফার্স্ট। আজকে তোকে অনেকক্ষণ ধরে বোঝানোর সময় আমার নেই, প্লিজ অবাধ্য হোস না। হয়েছেটা কি? পরে বলবো, আগে ব্যাগ গোছা। চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল, ট্রেনে করে যাব না? না, গাড়িতে। ট্রেনের টিকিট কাটার সময় নেই, এ বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। আশ্চর্য, হয়েছেটা কি? কিচ্ছু হয়নি, ব্যাগ গোছা জলদি। না, বলো আমাকে আগে, কি হয়েছে বলো। হুট করেই বলছো চলে যাবে, আমার এখন যেতে ইচ্ছে করছে না। লিসেন, ওখানে যদি যাস আমি প্রমিস করছি আমি তোর থেকে দূরে দূরে থাকবো, কিন্তু এখানে হুটহাট কাছে আসবো। তোকে আসলে মেরে ধরে হবে না, তোর দুর্বলতা আমি বুঝে গেছি। যদি চাস আমি তোর থেকে দূরে থাকি বা আমার অপ্রত্যাশিত ছোঁয়া না চাস, তাহলে তোকে ঢাকা যেতে হবে। চয়েস ইজ ইয়োর্স। চাঁদনি কোনো উত্তর দিল না, শক্ত চোখে তাকিয়ে থাকলো আধারের দিকে। আধার দ্রুত ওর কাছে আসলো। চাঁদনি টেবিলে বসছিল, টেবিলের উপর এখনো মোবাইলে ক্লাস চলছে। আধার উদ্গ্রীন্ন স্বরে বলল, তুই আমার কথা শুনবি না চাঁদ, এ বাড়িতে থাকবো না আমি আর, তোকেও রাখবো না। এ বাড়িটা দাদিমার, আমার না। তোকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে চাই। কি হয়েছে আগে বলো। অনেক সময় লাগবে, অত সময় নেই আমার কাছে। চাঁদনি কিছু না বলে তাকিয়ে থাকলো ওর দিকে। আধার কেমন করে যেন জিজ্ঞেস করলো, তুই যাবি না জান? ঠিক আছে, আমি একাই চলে যাচ্ছি। আধার পিছু ফিরে চলে যাচ্ছিল। চাঁদনি ব্যাকুল হয়ে ডাকলো, আধার ভাই। আধার পিছু ফিরল, মলিন হেসে বলল, আজকের পর এই বাড়িতে থাকার রুচি নেই রে আমার। তুই থাক, আমি একাই না হয় চলে যাচ্ছি। আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি রে, তোকে বোঝাতে বোঝাতে। এ বাড়ির সবাই তো তোর আপন, শুধু আমি হতে পারলাম না। আমি তোর পর হয়েই রয়ে গেলাম রে। কেন তুই আমাকে আপন ভাবতে পারলি না? ওদের চেয়ে আমি তোকে বেশি কষ্ট দিয়েছিলাম, অথচ ওদের মাফ করে দিয়ে ওদের কাছেই থাকতে চাস, আমার থেকে দূরে যেতে চাস। এবারে তোর ইচ্ছেকেই না হয় প্রাধান্য দিলাম। তুই থাক তোর ভালোবাসার মানুষদের সাথে। তুই আমার ভালোবাসা কোনোদিন দেখলি না, সব সময় রাগ জেদটাকেই বড় করে দেখলি। চোখের দেখাটাই জিতে গেল সব সময়। যা, আজ তোকেও জিতিয়ে দিলাম। আমি হেরেই না হয় চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবি, আমার লাশের পাশের আগরবাতির ঘ্রাণ তোকে ঘুমাতে দেবে না চাঁদনি। আমি চলে যাওয়ার পর খুব আফসোস করবি দেখিস, অনেক মিস করবি আমাকে। আধার চলে গেল। চাঁদনি নিষ্পলক তাকিয়ে থাকলো দরজার দিকে। আধার ভাই সত্যি ওকে ফেলে চলে যাবে, এটা বলতে পারলো সে? চাঁদনি ধপ করে বসলো বিছানায়, চুল টেনে ধরে মেঝের দিকে দৃষ্টি তাক করলো। কোথায় যাবে ও? ওখানেও যেতে ইচ্ছা করছে না, এখানেও মন মানছে না। ও তো নিজের বাবার সাথেই কথা বলছে না, আগের মতো আর কিছু নেই। ঢাকা থেকে আসার পর সব বদলে গেছে। ওর জেনে আসা সবকিছু মিথ্যা হয়ে গেছে। ও যতই আধারের উপর রাগ দেখাক, তবুও তো ওটাই সত্য। ওর পরিচয় ও আধারের বউ। এ বাড়ির মেয়ের পরিচয়টা তো মিথ্যা ছিল। তাহলে সে বাড়িতে থেকে নিজের অস্তিত্ব সংকটে ভোগার চেয়ে আধারের সাথে চলে যাওয়া ভালো নয় কি? বাড়ির পরিস্থিতি থমথমে, শুধু যে চাঁদনি কারো সাথে কথা বলে না এমন না, বাড়ির সদস্যরাও একে অপরের সাথে কথা বলে না। চাঁদনি বুঝতে পারছে কিছু তো একটা হয়েছে, নয়তো আধার হুট করে এমন সিদ্ধান্ত নেবে না। কিন্তু ও কারো থেকে জিজ্ঞাসা করতে পারছে না। চাঁদনি শেষমেশ রাজি হলো ঢাকা যাওয়ার জন্য। ও যখন বারান্দা দিয়ে হেঁটে সিঁড়ির কাছে যাচ্ছিল, পথিমধ্যে ওর পরপিতার সাথে দেখা হয়ে গেল। কিছু না বলে ও মাথা নিচু করে চলে যাচ্ছিল। অর্পিতা আটকালো ওকে। চলে যাচ্ছিস? হ্যাঁ, তোমার কি? আমার তো কিছুই না, বাড়ি থেকে বিদেয় হচ্ছিস জেনে ভালো লাগলো। চাঁদনি কিছু না বলে যেতে ধরলে অর্পিতা বাঁকা হেসে বলল, আধার ভাই কি যেন বলছিল, আমাকে আর আমার জামাইকে বাড়ি ছাড়া করবে। এখন সে তোকে নিয়েই বাড়ি ছাড়া হচ্ছে, বেচারা। হাহ, আমাকে অপমান করেছিল, এখন নিজের জায়গা না পেয়ে চলে যাচ্ছে। চাঁদনি অবাক দৃষ্টিতে তাকালো, অবুঝ স্বরে বলল, কি বলেছো তোমরা দাদা ভাইকে? ইগোটা একটু কমাতে বলিস, এত ইগো ভালো না, অহংকারের তো মাটিতে পা পড়ে না।
আমার জামাইকে কত নিচু করে কথা বলেছিল, এতে কি তার অবস্থান উঁচু হয়ে গেছে? আমার জামাই ঠিকই আছে, এখানে তাকে চলে যেতে হচ্ছে। চাঁদনির চোখ মুখ শক্ত করে বলল, তোমাদের মতো নির্লজ্জ না তাই। নির্লজ্জ হলে তো অপমানিত হয়েও এ বাড়িতে পড়ে থাকতো। ইগোবিহীন এভাবে বেহায়ার মতো ঘর জামাই হয়ে পড়ে থাকার চেয়ে ইগো বেশি থাকাই ভালো। ভাগ্যিস বেশি ইগো। তুই ওই দিনের মায়ের ভুলে গেছিস? তুমি মাথা ব্যথার কথা ভুলে গেছো আধার ভাই? সেদিন তোমার যে চুলগুলো আস্ত রেখেছিল সেগুলোও রাখবে না এবারে। যার জামাই ঘর জামাই থাকে তাকে এত বড় বড় কথা মানায় না। আর হ্যাঁ, বড় বলেই সবসময় সম্মান করে এসেছি তোমাকে, নয়তো হাত আমারও আছে। এবার আমি অবশ্যই প্রতিরোধ করব। সম্মান তাকেই করা যায় যে সম্মানের যোগ্য। অর্পিতার চোখ মুখ লাল করে তাকালো। চাঁদনি পাত্তা না দিয়ে সিঁড়ি দিয়ে হাঁটা দিল। ড্রয়িং রুমে আকিব শিকদার, অপূর্ব শিকদার, আধার আর বর্ষা বেগম দাঁড়িয়েছিল। রাফিয়া বেগম আধারকে জড়িয়ে ধরে কাঁদছেন। আধারের চোখ মুখে বিরক্তি। দাদু ভাই, তুমি আমাকে ভুল বুঝছো। আমি তোমাকে চলে যেতে বলিনি। তোমাকে আমি অর্পিতার চেয়েও বেশি ভালোবাসি। এটা তোমার বাড়ি, তুমি কেন চলে যাবে? এটা আমার বাড়ি না, আমার বাপেরও না, এটা তোমার বাড়ি। তুমি ডিসাইড করবে কে থাকবে আর কে না থাকবে। তুমি যেহেতু বলেই দিয়েছো এই বাড়িটা তোমার, তাই অর্পিতা এখানে ওর হাজব্যান্ডকে নিয়ে থাকবে, এজন্য আমি চলে যাচ্ছি। এটা তো আমি তোমার জন্য বলিনি, কথাটা বলেছি আমি ওই মেয়েটার জন্য। তুমি কেন চলে যাবে? ওই মেয়েটা আমার চার দাদিমা, ওর অপমান আমার অপমান না। তুমি ওকে কটাক্ষ করে কথাটা বলেছ, কিন্তু আমার গায়ে লেগেছে। আর আমি তো বলেই দিয়েছি, হয় এই বাড়িতে অর্পিতা থাকবে, নয়তো আমি। অর্পিতা যখন যাচ্ছে না, আমি চলে যাই। তুমি আমাকে ভুল বুঝছো দাদু ভাই, কথাটা আমি ওভাবে বলতে চাইনি। তুমি বলেছ আমি ডিসাইড করার কেউ না এই বাড়িতে কে থাকবে, কারণ এই বাড়িটা তোমার। আমি কারো যাওয়া থাকা ডিসাইড করছি না, কিন্তু আমি নিজে চলে যাচ্ছি। এখানে তো তোমার সমস্যা হওয়ার কথা না। চাঁদনি নিচে নামলো। রাফিয়া বেগম ওকে দেখে দোষারোপ করা শুরু করলেন। তোর জন্য আমার দাদু ভাই চলে যাচ্ছে। আমি কিছু করিনি, নিজেই এক মুখে 6 কথা বলছো। দেখ আকিব, দেখ তোর বেয়াদব মেয়ে আমার সাথে কেমন করছে। কিন্তু আমি তো দেখলাম খোঁচা প্রথমে তুমি দিলে, মেয়েটা নামতে না নামতেই দোষারোপ করা শুরু করে দিলে। রাফিয়া বেগম গরম চোখে তাকালেন চাঁদনির দিকে। আধার মনে মনে হাসলো চাঁদনিকে দেখে। ঠিকই তো, যেতে হচ্ছে ওর সাথে। ও এজন্যই তো এত এফোর্ট দিয়ে একা চলে যাওয়ার কথা বলা। ও কি কখনো চাঁদনিকে ছাড়া একা চলে যেতে পারে? যার জন্য নিজের ফাইনাল পরীক্ষা ড্রপ দিল, নিজের ক্যারিয়ারের কথা ভাবলো না, একটা বছর নষ্ট করে দিল, শেষমেশে এসে তাকে না নিয়ে চলে যাবে। এমন বোকামি আধার শিকদার করতে পারে না। তীরে এসে তরি ডুবানোর মতো বোকা ও না। মানুষকে ঘোল খাওয়াতেও ওর জুড়ি নেই। খুব সুন্দর করে সবাইকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে জানে। এই যে চাঁদনি গলে গেল, এখানেই তো বোঝা যায় ও অভিনয়ে কতটা পারদর্শী। চাঁদনি আকিব শিকদারের সাথে কথা বলল না। ওর খুব অভিমান চলছে বাবার সাথে। আকিব শিকদার মেয়েকে জড়িয়ে ধরলেন, আরো একবার ক্ষমা চাইলেন ওর কাছে। চাঁদনি কিছু বলল না। আধার আকিব শিকদারের থেকে বিদায় নিতে গেল। উনি ওর হাত ধরে আবেগে আপ্লুত হয়ে বলল, আমার মেয়েটাকে দেখিস বাবা। তোমার চেয়ে ভালো খেয়াল রাখবো। তুমি কখন যাবে? খুব তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমি অপেক্ষা করব। এখান থেকে তোমাকে ছুটতে হবে চাচ্ছু, এই অকৃতজ্ঞদের সাথে থেকে লাভ নেই। আচ্ছা তুই যা তো, তোকে এত চিন্তা করতে হবে না। ভালো করে পড়াশোনা করিস, এমনিতেই 1 বছর গ্যাপ গেছে। আচ্ছা। আধার উঠে বসলো গাড়িতে। চাঁদনি যেমন একটা বড় সাইজের ট্রলি গুছিয়ে চট্টগ্রামে এসেছিল, সেভাবে আবার সে ব্যাগ নিয়ে ঢাকা রওনা হচ্ছে। আধারের পাশে চাঁদনি বসতেই ওর মুখে হাত দিয়ে হাসলো, খোঁচা মেরে বলল, তুই না বলেছিলি যাবি না? নেমে যাব? যা। চাঁদনি নামতে গেল। আধার ধরে ফেললো ওর হাত, ওকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, তোকে আমি আর যেতে দিচ্ছি না। এখানেও আসতে দেব না কোনো দিন, আমিও আসবো না, তোকেও আসতে দেব না। আজ থেকে আবারও তোকে নিজের বন্দি বানালাম আমি। একবার ছুটে গেছিলি বলে খাঁচায় ভরতে অনেক এফোর্ট দিতে হয়েছে আমাকে, আর সে ভুল করছি না আমি।
চাঁদনি বিমূর্ত দৃষ্টিতে তাকিয়ে থাকলো আধারের দিকে। গাড়ি ছেড়ে দিয়েছে ততক্ষণে। একটা মানুষ এত বড় নাটকবাজ কি করে হয়? শুধু ওকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এত কাহিনী করলো ও। এখন আবার ওকে আটকে রাখবে আধার। চাঁদনির বন্দিত্বের জীবন আবার শুরু হলো। আধার আর চাঁদনি ঢাকায় ফিরে এসেছে, তবে আধার নিজের যে ওয়াদা দিয়ে চাঁদনিকে এখানে এনেছিল সে ওয়াদা ও রাখেনি। ও বলেছিল চাঁদনি ঢাকায় ফিরে আসলে ও চাঁদনির কাছে আসবে না, দূরে দূরে থাকবে। কিন্তু ও ঠিকই কাছে এসেছে। যতটা কাছে আসলে চাঁদনি স্বাভাবিক থাকে ততটা বেশি কাছে আসা চাঁদনির মানতে পারে না, অস্বাভাবিক হয়ে যায়। ঢাকায় আসার পর থেকেই আধার খুব ফ্রি একটা সময় পার করছে। ওর ভার্সিটি পড়াশোনা কিচ্ছু না, শুধু অবসর আর অবসর। আর কিছুদিন পর হয়তো 4th ইয়ারের ভর্তি ডেট দিবে, আর ওর ফ্রেন্ডদের এক্সামের রেজাল্ট। এটা নিয়ে ওর খুবই লজ্জা লাগছে। যদিও আধার একটা নির্লজ্জ, তবু একজন সেরা স্টুডেন্ট হয়েও একটা বছর জাস্ট ফেল করার ভয়ে গ্যাপ দেওয়া, আবার সে একই ক্লাসে গিয়ে ভর্তি হওয়া, এ অভিজ্ঞতা আধারের জন্য নতুন। ওর খুবই খারাপ লাগছে। তবে চাঁদনি কলেজে চলে গেলে ও ওর বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে। ওদের সামনে ওর কোনো হীনমন্যতা কাজ করে না। ওর একটা অভ্যাস হচ্ছে ও সবাইকে খচাতে পারবে, কিন্তু কেউ ওকে নিয়ে উল্টাপাল্টা বলতে পারবে না। এজন্য ওর কোনো ফ্রেন্ড ওকে পিঞ্চ মারা থেকে 100 হাত দূরে থাকে। তবে আধার একটা জিনিস খেয়াল করেছে, সাবিয়া ওর ফ্ল্যাটে আসা বন্ধ করে দেওয়ার পর থেকেই ওর অন্য কোনো বন্ধুরা এখানে আসে না। ওরা একসাথে ট্যুর দেয় কিন্তু এখানে আসে না। ওরা চাঁদনিকে স্নেহ করে, কিন্তু সাবিয়ার জন্য ওদের খারাপ লাগে। মেয়েটা পুরোই পাগল। একটা জিনিস এতদিন ধরে বসে থাকতে আছে, কথায় একটা সুন্দর ছেলে দেখে বিয়ে করে নিবে তা না, কষ্ট পাচ্ছে। আর সাথে ওর বন্ধুরাও ওর কষ্ট নিতে পারে না বলে আধারের ফ্ল্যাটে আসে না। বন্ধুত্বে অন্তত এইটুকু অ্যাডজাস্টমেন্ট তো থাকাই উচিত। চাঁদনিও স্বাভাবিক হয়েছে ঢাকায় আসার পর থেকে। নিজেকে রিকভারি করার সর্বোচ্চ চেষ্টায় আছে। আধারের সাথে মাঝখানে যেভাবে বন্ডিংটা খুব খারাপ হয়ে গিয়েছিল, ও আধারকে টোটালি সহ্য করতে পারতো না, এখন তেমন হয় না। আসার পর থেকে ওরা একসাথে অনেকবার শহরের অলিগলিতে ঘুরেছে। আধার ঘুরতে নিয়ে গেছে ওকে, অনেক নতুন জায়গা চিনিয়েছে। চাঁদনিও আর নিস্তব্ধ হয়ে এক জায়গায় বসে থাকে না। ওর মন খারাপ হলে ও ছাদে যায়, নিচে হাঁটতে যায়, ওর বন্ধুদের সাথে কথা বলে, প্রতিদিন নিয়ম করে কলেজ যায়। ওর বন্ধুদের দেখলেও ওর মুড এমনিতেই ঠিক হয়ে যায়। সকাল 8টায় আধারের ফ্ল্যাটে বেল বাজলো। চাঁদনি মাত্রই উঠেছিল রেডি হওয়ার জন্য। 9:30 থেকে ওর ক্লাস শুরু হয়। আধার এত সকালে উঠবে না, ও খুব সুখে আছে। পড়াশোনা নেই, ভার্সিটিতে যেতে হয় না। চাঁদনির খুব চোখে লাগে ওর সুখ। একদিকে চাঁদনি ফাইনালের জন্য প্রিপারেশন নিতে গিয়ে অবস্থা খারাপ হচ্ছে, সেখানে আধারের এত সুখ ও নিতে পারছে না। চাঁদনি চুল বাঁধছিল। বেল বাজানোর শব্দ শুনে ও নিচে নেমে এসে দরজা খুলে দিল। বাইরে সাবিয়া দাঁড়িয়েছিল। সাবিয়াকে দেখে চমকে তাকালো। সাবিয়া ওকে দেখেই হাসলো, হাসি মুখে বলল, কেমন আছো? ভালো। কিন্তু মনে মনে খুব অবাক হলো। সাবিয়াকে ও এখানে আসতে দেখেছিল যখন ও প্রথমবার ঢাকায় এসেছিল। এরপর আধারের অন্যান্য বন্ধুরা মাঝে মধ্যে আসলেও সাবিয়া আসেনি কখনো। আমি আসে খুশি হওনি? সাবিয়া আবার বলল। চাঁদনি সৌজন্য হেসে বলল, না না, তা কেন হবে? ভেতরে আসুন আপু। সাবিয়া ভেতরে এলো। আশেপাশে তাকিয়ে আধারকে খুঁজতে লাগলো। চাঁদনি বুঝতে পেরে বলল, আধার ভাইকে খুঁজছেন? হাজবেন্ডকে কেউ ভাইটাকে? সাবিয়া ভ্রু উঁচিয়ে তাকালো। চাঁদনির চোখ পিটপিট করে তাকালো। সাবিয়াকে ওর ভয় লাগে। কেমন যেন মেয়েটা গম্ভীর হয়ে থাকে সব সময়। তটিনীর মতো যখন তখন হাসে না, কথা বললে ভ্রু কুঁচকে, হাত নেড়ে বিজ্ঞানীদের মতো। ওর এই অভ্যাসটাতে চাঁদনি একজনের খুব মিল পায়। সাবিয়া চাঁদনির দিকে তাকালো। ওর গায়ে সাদা অ্যাপ্রন, বেনি অর্ধেক বেঁধেছে, বাকি অর্ধেক চুল খোলা। বেনি করতে করতেই দরজা খুলতে এসেছিল। সাবিয়া ওকে পরোক্ষ করে বলল, কলেজে যাবে? জি। তোমার হাজবেন্ড কোথায়? চাঁদনির মনে হলো ওকে খচা দেওয়া হচ্ছে, তবুও কথা না বাড়িয়ে বলল, ঘুমাচ্ছে। ডেকে নিয়ে আসো। অথচ সাবিয়া বলতে চাইলো, আচ্ছা আমি ওর সাথে দেখা করে আসি। ও বলতে পারলো না।
আধারের বিয়ে হয়ে গেছে। ও কি পারমিশন ছাড়া একটা বিবাহিত ছেলের রুমে ঢুকতে পারে? পারে না। আর এই আফসোসটাই ওকে শেষ করে দেয়। চাঁদনি সম্মতি দিয়ে আধারকে ডাকতে গেল। আধার উবুর হয়ে ব্ল্যাঙ্কেট পেঁচিয়ে ঘুমাচ্ছিল। চাঁদনি ফিসফিস করে ডেকে বলল, আধার ভাই ওঠো, তোমার বিএফএফ এসেছে। কি এসেছে? বিএফএফ। আধার ঘুমু ঘুমু চোখে অবুঝ দৃষ্টিতে তাকালো। তোতলা তুই? না, কে এসেছে ঠিক করে বল তাহলে। তোমার বিএফএফ। অর্ধেক করা বেনুনি টেনে ধরল আধার। চাঁদনি নিচু কণ্ঠে চেঁচিয়ে বলল, এখন আমি চেঁচালে তোমার বিএফএফ এর সামনে তোমারই ইজ্জত যাবে। তটিনীকে তো এভাবে বলিস না তুই। সাবু এসছে, তোমার সাবু। চাঁদনি খুব সূক্ষ্মভাবে বাঁশ মারল। আধার আসলেই সাবিহাকে সাবু ডাকে। ও হামি তুলে বলল, তুই না চাইলে ডাকবো না। আমি তোমার মতো ছোটখাটো ব্যাপার নিয়ে হুলস্থুল বাজিয়ে দিই না। বেস্ট ফ্রেন্ডকে এভাবে ডাকাই যায়। জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছিস, অঙ্গার পর্যন্ত অক্ষত থাকছে না। আমি পরিষ্কার পোড়ার গন্ধ শুকতে পাচ্ছি, কিন্তু সে বলে সে এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামায় না। চাঁদনি মুখ ঘুরিয়ে আয়নার সামনে দাঁড়ালো। বেনুনি খুলে চুলগুলো ঝুটি করে বাঁধলো। সাবিহা চুপচাপ ড্রয়িং রুমের সোফায় বসেছিল। আধার গলা খাকারি দিয়ে ওর মনোযোগ আকর্ষণ করে। সাবিহা তাকালো, ওকে দেখেই হাসলো। আধারের মনে হলো ও জোরপূর্বক হাসি দিয়েছে। সাবিহা বা ওর অন্য কোনো ফ্রেন্ডরা এখানে আসলেই এক্সাইটমেন্টে চেঁচামেচি করে। আধার ওদের চিল্লানি শুনেই বুঝে যায় ওরা এসেছে। সেখানে আজ সাবিহা শান্ত হয়ে বসে আছে। আধার এসে ওর সামনে বসলো। সাবিহা বলল, কেমন আছিস? আধার উত্তর না দিয়ে বলল, ভেবেছিলাম আর কোনোদিন এখানে আসবি না। আমি আসি কোনো সমস্যা হয়েছে? চাঁদনি মন খারাপ করবি? ও কেন মন খারাপ করবে? ভাই, ওকে তুই কেমন ভাবিস আমি জানি না, কিন্তু ওর এসবে কোনো যায় আসে না। ও সবাইকে ভালোবাসে। হুম। সাবিহা উপরে তাকালো, আবার আধারের দিকে তাকিয়ে বলল, কলেজে যাচ্ছে না? যাবে তো, রেডি হতে 1 ঘন্টার উপর লাগে। আচ্ছা, তুই আমাকে আপনি করে ডাকবি। তোর সিনিয়র আপু হই, তোর উচিত আমাকে সম্মান করা। আধার হাসলো। সাবিহাও হেসে দিল। আগে পাস কর। স্ট্যান্ড করব। লল। কেন? আমি ভালো স্টুডেন্ট না? তোর মতো আহামরি ভালো না, বাট পাশ করাটা কেমন যেন শোনায়। অ্যাটলিস্ট তুই এটা বলতে পারতি টপ 10-এ থেকে দেখা। আমি জানি তুই টপ 10-এ থাকবি। জানিস এত কনফিডেন্স? অবশ্যই। ভুল জানিস রে। এবার আমার পাশ নিয়ে টানাটানি চলবে। আমি বোধহয় ফেল করব। সে তো তুই সবসময় বলিস, কিন্তু মেরিট লিস্টে দেখা যায় 10-এর ভেতর। এবার সত্যি বলছি। সাবিহা হঠাৎ করে মুখ কালো করে ফেলল। আধার উদ্ঘৃণ্য স্বরে বলল, কি হয়েছে? এক্সাম ভালো হয়নি? তোর ফ্যামিলিতে আবার সমস্যা শুরু হয়েছে? পরিবারের সবাই ঠিক আছে? তোর পিচ্চি ভাইটা? ভালো সবাই। তাহলে তোকে মিস করতে করতে পড়ার আর সুযোগই হলো না। ফেল করব শিওর। যা মিথ্যুক। মিথ্যা বলছি না, পড়তে বসলেই আমার খালি মনে হতো এবারে পাশ করে গেলে আমি তোর চেয়ে উপরে ক্লাসে উঠে যাব। ওই যে বলেছিলি আমাকে বড় আপা ডাকবি, ওই কথাটা বড্ড গায়ে লাগতো রে। এসব নিয়ে ভাবতে ভাবতে আমি পড়ার সুযোগটা পাইনি। সাবিহা। আধার অসম্ভব দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওর দিকে, বলল, আমার বিয়ে হয়ে গেছে। তাতে কি? বিয়ের জায়গায় বন্ধুত্ব বন্ধুত্বে। তোকে ফেলে আমি কি করে অন্য ক্লাসে উঠে যেতাম? ফ্রেন্ডশিপ মানে তো কম্প্রোমাইজ। আমি তোকে এমন কম্প্রোমাইজ করতে বলিনি। আধার শক্ত কণ্ঠে বলল। সাবিহা কোমল গলায় বলল, রুট ভাবে কথা বলবি না আমার সাথে। তোকে ছেড়ে অন্য ক্লাসে মন টিকতো না আমার। এই জন্য ইচ্ছে করে খালি খাতা জমা দিয়েছি। আমরা আবারও এক ক্লাসে পড়বো। সবাই যদি একসাথে তোকে ছেড়ে অন্য ক্লাসে উঠে যেতাম তোর খুব খারাপ লাগতো। এখন আমরা দুজনেই ফেলটুস। পার্থক্য তুই এক্সাম দিসনি, আমি দিয়েও খালি খাতা জমা দিয়েছি। নীরবতা নেমে এলো ওদের মাঝে। আধার অনেকক্ষণ কথা বলতে পারল না, কিন্তু ও স্পষ্ট খেয়াল করলো সাবিহার হাতের অস্বাভাবিক কাঁপুনি। ও মেঝের দিকে দৃষ্টি তাক করে আছে। আধার কথা ঘুরিয়ে বলল, চা বানিয়ে আনি? না, ইচ্ছে করছে না খেতে। কিছুই খাবি না? তোর হাতে বানানো ডিশ আমার অনেক পছন্দ রে অন্ধকার। প্রতিদিন খেতে ইচ্ছে করে। আজকে খেলে আমি আবার কালকে খাওয়ার জন্য চলে আসবো। আজাইরা কথা বেশি হয়ে যাচ্ছে না? সাবিহা তড়িঘড়ি করে বলল, ও হ্যাঁ, যেটা জন্য এসেছি। কোনো কাজে এসেছিস? হুম, নয়তো আমি তোর ফ্ল্যাটে কেন আসবো? এইভাবে কেন বলছিস?
তোর বউ যদি আবার উল্টোপাল্টা ভাবে? চাঁদনি এমন না সাবিহা, কেন তুই ওকে এমন ভাবিস? তুই আমার ফ্রেন্ড, এখানে আসার জন্য তোর কোনো কারণের দরকার নেই। তুই আসিস না তাই ওরাও আসে না। আমি ওদের মানা করিনি। জানি আমি, তবুও আমার খারাপ লাগে। ওদের কথার মাঝেই চাঁদনি ব্যাগ নিয়ে নিচে নামলো। সাবিহা ওকে দেখে বলল, কলেজে যাচ্ছ? জি। বসো আমাদের সাথে, একটু লেট হয়ে যাবে। না। চাঁদনি আধারের দিকে তাকালো। আধার একবার সাবিহার দিকে তাকাচ্ছে, একবার চাঁদনির দিকে। সাবিহা এতটা মহান মানুষ কবে হয়ে গেছে? ও তো চাঁদনিকে সহ্যই করতে পারতো না। চাঁদনি আধারের থেকে দূরে সরে বসলো। সাবিহা দীর্ঘশ্বাস ফেলে আধারকে বলল, তোকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? বড় ভাইয়ের ইলেকশনে জিতে গেছে। কোন ভাই? আবরার ভাইয়া, বলেছিলাম না তোকে? ওই যে তোর স্টেপ ব্রাদার। স্টেপ ব্রাদার বলিস না। চাঁদনি চমকে তাকালো। কোনোভাবে কি সাবিহার আবরার ভাই নেতা সাহেব? পরক্ষণে ভাবলো, এ দুনিয়ায় কত আবরার আছে, কত আবরারই বাংলাদেশের রাজনীতির সাথে যুক্ত আছে। চাঁদনি নিজের সামনের যুক্তি দাঁড় করালো, আর ওই ছেলেটার কথা ভাবনায় মনে মনে তওবা খেলো। সাবিহা বলল, সৎ ভাই কথাটা আমার খুব খারাপ লাগে। ভাইয়াকে আমি অনেক ভালোবাসি। সরি। আরে না, তাহলে তুই আসিস। চেষ্টা করব। তুই যদি না আসিস আধার, সেদিনের পর থেকে তোর সাথে আমার সব ফ্রেন্ডশিপ ভেঙে যাবে। এবারে কিন্তু আমি সিরিয়াস, প্রতিবারের মতো এমনি এমনি বলছি না। তুই তোর সব ফ্রেন্ড থেকে দূর তো বানিয়ে নিয়েছিস। জাস্ট বিয়ে হয়েছে, এজন্য তুই তোর সব ফ্রেন্ডকে ভুলে যাবি? ওদের আবদার রক্ষার একটু চেষ্টা পর্যন্ত করবি না? এমন তো হতে পারে না। সাবিহা তপ্ত স্বরে বলল। আধার বুঝ দিয়ে বলল, আরে বাবারে, যাব তো। চাঁদনিকেও সাথে নিয়ে আসবি, কেমন? পরক্ষণে চাঁদনির দিকে তাকিয়ে বলল, চাঁদনি, তুমি কিন্তু যাবে। আধার অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, সূর্য কি আজকে পশ্চিম দিকে উঠেছে দোস্ত? দুনিয়া কি আজকে ধ্বংস হয়ে গেছে? না তো। তাহলে আমরা এখানে কি করে বসে আছি? তাহলে সূর্য পশ্চিম দিকে উঠেনি। আচ্ছা। ওকে নিয়ে আসবি, আমার সব ফ্রেন্ড আসবে। ওদের ফ্যামিলিকেও দাওয়াত দিয়েছিস? না, আমরা কি আমাদের পার্টিতে ফ্যামিলি সহ দাওয়াত দিই? আমাদের ফ্রেন্ডশিপের রুলসই তো এমন। কোনো ফ্রেন্ড তাদের বিএফ জিএফ হাজব্যান্ড ওয়াইফ নিয়ে আসতে পারবে না। শুধু আমরা বন্ধুরা বন্ধুরা থাকবো। তাহলে চাঁদ? তোর চাঁদকে দাওয়াত না দিলে তো তুই আবার যাবি না। আধার কেমন করে তাকিয়ে থাকলো সাবিয়ার দিকে। সাবিয়া টলমলে দৃষ্টিতে তাকালো। তুই ওকে খুব বেশি ভালোবাসিস আধার। আধার চাঁদনির দিকে তাকালো, চাঁদনি ওর দিকে। সাবিয়ার চোখের পানি আটকে বলল, চাঁদনি, তুমি বলো, আধার তোমাকে খুব ভালোবাসে? নার্ভাসনেসে হাত কসলাতে লাগলো চাঁদনি। সাবিয়া আধারকে বলল, আমার কি বিয়ে করে নেওয়া উচিত? একটা বিবাহিত ছেলের জন্য অপেক্ষা করা খুব ছ্যাঁচড়ামি, তাই না রে? কি হয়েছে তোর? আমি তোকে খুব মিস করছি রে। তুই যখন চট্টগ্রাম চলে গেছিলি, আমি কিভাবে যে মনে পড়েছে তোর কথা। এটা খুবই অন্যায় হয়েছে। আরেকজনের স্বামীকে মিস করা উচিত না। চাঁদনি, তুমি খারাপ ভাবছো না তো? বন্ধু হিসেবে মিস করেছি। চাঁদনির এসব শুনতেই খুবই খারাপ লাগছিল। ও দাঁড়িয়ে বলল, আপনি কথা বলুন আপু, আমাকে কলেজে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে। সাবিয়া উঠে দাঁড়ালো ওর সাথে, বলল, আমার কোনো কথা নেই, দাওয়াত দিতে এসেছিলাম, দেওয়া শেষ। আর কি কথা থাকতে পারে? চলো আমরা একসাথে যাই। ওদের দেখা দেখি আধারও দাঁড়িয়ে গেল। ও সাবিয়াকে চিনতে পারছে না। মেয়েটা এমন কেন করছে? ও হঠাৎই চাঁদনিকে জড়িয়ে ধরল। চাঁদনি আকস্মিক অবাক হতেও ভুলে গেল। সাবিয়া ওকে ছেড়ে দিয়ে বলল, মাঝে মাঝে তোমার প্রতি আমার খুব হিংসে জাগে, বুঝেছো? কি? কিছু না, চলো আমরা একসাথে যাই। আমি একা যেতে পারবো আপু। না, আমি তোমাকে পৌঁছে দেব। সিটি কলেজের রাস্তা পেরিয়ে আমার বাড়ি যেতে হয়, চলো। চাঁদনি বিভ্রান্ত দৃষ্টিতে তাকালো আধারের দিকে। আধার বলল, যাও, নামিয়ে দেবে। ও খুব ভয়ার্ত দৃষ্টিতে তাকালো, যেন সাবিয়া ওকে মাঝ রাস্তায় মার্ডার করে ফেলবে। আধার ওর দৃষ্টির মানে বুঝতে পেরে হাসলো। সাবিয়াকে বলল, ও আসলে তোর সাথে যেতে ভয় পাচ্ছে। ওকে মাঝ রাস্তায় গুম করে দেব আমি। দিতেও পারিস, তোর তো বিশ্বাস নেই। সো ফানি। চাঁদনি চলো। সাবিহা চাঁদনির হাত ধরে নিয়ে গেল ওকে। চাঁদনি আধারের দিকে বারবার পিছু ফিরে তাকালো। আধার ইশারায় বোঝালো ভয় না পেতে। সাবিহা ওর কিছুই করবে না, অন্তত আধারের কোনো প্রিয় জিনিসের ক্ষতির কারণ তো হবেই না। সাবিহা চাঁদনিকে কলেজের সামনে নামিয়ে দিল। আর সাবিহাকে অন্য দিনের তুলনায় অন্যরকম লাগছিল চাঁদনির কাছে। গম্ভীর মেয়েটা মাঝে মাঝে হাসছিল।
ওর পড়াশোনার ব্যাপারে জিজ্ঞেস করছিল। পুরো রাস্তা কথা বলতে বলতে এসেছে ওরা। চাঁদনি ইতস্তত বোধ করলেও সাবিহা মন খুলেই কথা বলছিল। তবে এটা সত্যি কথা হচ্ছে, পুরো রাস্তা চাঁদনি আর চোখে পরোক্ষ করেছে সাবিহাকে। মেয়েটা নিঃসন্দেহে খুব সুন্দর, হাসলে এত সুইট লাগে, কিন্তু সে হাসে না, মুখটা সবসময় গম্ভীর রাখে। আধারের সাথেও যতবার কথা বলতে দেখেছে এভাবেই কথা বলছে। এই প্রথমবার চাঁদনির মনে হয়েছে আধারের হয়তো রাগ করাটা স্বাভাবিক ছিল। কথা শোনানোটা বাদ দিয়ে ওকে মানতে না পারাটাও এত বেশি ভুল ছিল না। সাবিহার জায়গায় ওকে মানায় না, আসলেই না। চাঁদনির মন খারাপ করে কলেজে ঢুকলো। চাঁদনি ওর বন্ধুদের সাথে বসে আছে ক্লাসরুমে, সামনের টিচার লেকচার দিচ্ছে। অন্যদিনের তুলনায় আজকে স্টুডেন্টের সংখ্যা বেশি, বেঞ্চে কিছুটা গাদাগাদি করে বসতে হয়েছে সবাইকে। চাঁদনি, হাসনা আর বৃষ্টি এক বেঞ্চে বসেছে। ওদের পাশেরও বেঞ্চে রেহান আর সিয়াম বসেছে। চাঁদনি মনোযোগ দিয়ে লেকচার শুনছে, নিজের খাতায় নোট করছে। হাসনা আর বৃষ্টিরও খাতায় লিখে দিচ্ছে। রেহান আর সিয়ামও ওকে নিজেদের খাতা এগিয়ে দিতে চেয়েছিল, হাসনা আর বৃষ্টির জন্য পারেনি। ওদের কথা চাঁদনি শুধু ওদের নোট করে দিবে, বাকি দুজনের নোট করতে গেলে বেশি কষ্ট হয়ে যাবে ওর জন্য। ওরা সবাই ফিসফিস করে কথা বলছিল। কথায় কথায় রেহান চাঁদনিকে ডেকে বলল, তুই যাবি তো চাঁদনি? কোথায়? দাওয়াতে আমাদের বাড়িতে পার্টি আছে, বড় ভাইয়া জিতে গেছে। আচ্ছা, তাহলে এখন সে ঢাকার নয়ে এমপি। জি, সেই উপলক্ষে সেলিব্রেশন হয়েছে আমাদের বাড়িতে। হাস না, আর বৃষ্টিও যাবে, তুই ওদের সাথে যেতে পারতিস। পারমিশন পাবো না রে, তার উপর রাতের বেলা। ভাইয়াকে নিয়ে আসতে পারবি, সমস্যা নেই। চাঁদনি ভ্রুকুসকে তাকালো, বলল, ভাইয়া? তোর ভাইয়ের সাথে কেন যাব আমি? ধুর, আমার ভাইয়ার সাথে কেন তুই যাবি? ভাই বলতে তোর হাজব্যান্ডকেই বোঝাচ্ছি। হাসনা বলেছে তোর যে বিয়ে হয়ে গেছে, হুম। তোর উপর খুব রাগ হয়েছে আমার, বুঝেছিস? আমরা তোকে আমাদের পেটের কথা সব বলি, অথচ তুই আমাদের এত গুরুত্বপূর্ণ একটা কথাও বললি না। টু ব্যাড। আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়নি। না হলেও তুই বলবি না? হাসনা আর বৃষ্টি তোর হাজব্যান্ডকেও দেখেছে, আমি দেখলাম না। ভাই রে, আমার জামাই রে দেখে কি করবি তুই? কিছু করব না, শুধু দেখবো। আজকে নিতে আসবে আমাকে, তখন দেখিস। রেহান কিছু বলার আগেই হাসনা লাভ দিয়ে বলল, তোকে নিতে আসবে? হুম। আমাদের সাথে কথা বলতে বলিস তো। সিয়াম বলল। হাসনা, ওর জামাই আসছে, তুই এত এক্সাইটেড কেন? হাসনা মিনমিন করে বলল, এমনি, ওই দিন কথা বলে খুবই ভালো লেগেছে। চাঁদনি, তুই মন খারাপ করছিস না তো? চাঁদনি হাসছিল, ঠোঁট টিপে বলল, না। সিয়াম কোর জুড়ে অনুরোধ করে বলল, হাসনা বোন আমার, এবার অন্তত থাম তুই। কয়টা লাগে তোর? অন্তত বান্ধবীর জামাইয়ের উপরে চোখ দেওয়া বন্ধ কর। কি ঘাটিয়া একটা বিষয়, তুই তোর বান্ধবীর জামাইয়ের সাথে কথা বলবি, এজন্য এমন এক্সাইটেড হয়ে যাচ্ছিস? হাসনা দুম করে কিল বসালো সিয়ামের পিঠে, রেগে মেগে বলল, চুপ বেয়াদব, এতটাও নিচে নামিনি আমি, জাস্ট কথা বলবো বলেছে। চাঁদনির তো কোনো সমস্যা হচ্ছে না, তোর কি বে? ওই তো একটা বলদ, সব কিছুতেই স্যার ওর, সবেই নির্লিপ্ত। হয়তো তোর কথা শুনে ওর অবশ্যই মন খারাপ হওয়া উচিত ছিল। নিজের জিনিসের প্রতি অবসেশন থাকতে হয়। আজকে যেটা মজা করে বলছিস, কাল সেটা সিরিয়াস টপিক হয়েও যেতে পারে, তখন তোর বান্ধবী বুঝবে। সিয়াম সিরিয়াস হয়ে বসলো। হাসনা কাঁদো কাঁদো মুখ করে চাঁদনির দিকে তাকালো। চাঁদনি কপাল কুঁচকে তাকিয়ে আছে সিয়ামের দিকে। হাসনা তাকাতেই বলল, চিন্তাটা আসলে আমার জন্য না, ওর নিজের জন্য হচ্ছে, কিন্তু নাম দিচ্ছে আমার। আমি জানি তুই কেমন। ওর চিন্তা কি নিয়ে হচ্ছে? ওর থেকেই জিজ্ঞেস কর। হাসনা জিজ্ঞেস করলো সিয়ামের থেকে, কিন্তু সিয়াম কোনো উত্তর দিল না। আধার গেটের বাইরে দাঁড়িয়েছিল, এখনো চাঁদনিকে প্রতিদিন নিতে আসে। কলেজ ছুটি হয়ে গিয়েছে, ছেলেমেয়েরা দলে দলে বেরোচ্ছে। আধার চঞ্চল চোখে খুঁজছে চাঁদনিকে। মেয়েটা এত লেট করে বেরোতে, বন্ধুদের বিদায় দিয়ে আসতে আসতেই অর্ধেক কলেজ খালি হয়ে যায়। গেট দিয়ে রেহান বেরোচ্ছিল, আধার ওকে দেখতেই ডাকলো। রেহান নিজের নাম শুনে তাকালো সেদিকে, পরিচিত মুখ দেখে এগিয়ে গেল কথা বলতে। ভাইয়া। কিরে, কি খবর তোমার? কেমন আছো? ভালোই, আপনি ভালো আছেন ভাইয়া? হ্যাঁ, তুমি এখানে পড়ো, দেখিনি তোমাকে কোনো দিন। জি, আপনি এখানে আসেন, আমাদেরও তো দেখা হওয়ার কথা। ও আমার একজন পড়ে এখানে। কে? আপুর সাথে কথা হয়েছে? আচ্ছা, আপনাকে দাওয়াত দিয়েছে। আধার হাসলো ওর কথায়, মাথায় হাত রেখে বলল, হ্যাঁ দিয়েছে, চিন্তা নেই।
আপনি আসবেন। অবশ্যই। কে পড়ে বললেন না তো? আধার বলতে চাচ্ছিল তখনই চাঁদনিকে ওর বান্ধবীদের সাথে আসতে দেখা গেল। আধার ওকে দেখিয়ে বলল। ও পরে? রেহান অবাক চোখে তাকালো। হাসনা প্রথমেই এগিয়ে এসে হাসি মুখে বলল, ভালো আছেন ভাইয়া? খুব। তোমাদের দেখে ভালো লাগছে। রেহানের হঠাৎ মাথায় এলো চাঁদনির কথাটা। ওর হাজবেন্ড আজ ওকে নিতে আসার কথা ছিল। রেহান হড়বড়িয়ে বলল, চাঁদনি আপনার কে হয়? বউ। কেমন বউ? নিজের বউ। হাসনা বাহু দিয়ে ধাক্কা দিল রেহানকে। রেহান এতটাই অন্যমনস্ক ছিল যে পড়ে যেতে যেতে সামলে নিল নিজেকে। হাসনা ফিসফিস করে বলল, বউ আবার কেমন হয়? পাগল কোথাকার। রেহান তখন অন্য ভাবনায় বুঝছিল। ওর বোন কি জানে তার না হওয়া সতীন রেহানের বেস্ট ফ্রেন্ড? জানলে অবশ্যই সে রেহানের পিঠের উপরে আস্ত একটা ইট ভাঙবে। রেহান কেঁপে উঠল। চাঁদনি উদ্গ্রীব স্বরে বলল, তুমি রেহানকে কি করে চেনো? সাবিহার ভাইও। তুই বললি না তো তোর একটা ফ্রেন্ডের নাম রেহান? তাহলে তো আমি বুঝে যেতাম। ও আমার বেস্ট ফ্রেন্ড। আদার ভাই? পাশ থেকে রেহান তড়িঘড়ি করে বলল। আধার বলল, ভালো। চাঁদনি ভয়ে ভয়ে তাকালো আধারের দিকে। ও হাসি মুখেই কথা বলছে সবার সাথে। চাঁদনির বুকের মধ্যে টান পড়লো। এত মানুষ থাকতে রেহানই সাবিহার ভাই হতে পেল। তার উপর আবরার রাত, রেহানের বড় ভাই, তার মানে সে সাবিহারও ভাই। এই জন্যই সাবিহার আচরণ কিছুটা রাতের মতো ছিল। আধার মনে হয় না সেটা জানে। জানলে এতটা স্বাভাবিক আচরণ করতে পারতো না। চাঁদনি ঢোক গিল। পার্টিতে গেলে নির্ঘাত রাতের সাথে ওর দেখা হবে। তখন আধার কি করবে? সবার সাথেই স্বাভাবিক আচরণ করবে। অস্বাভাবিক আচরণটা হবে শুধু ওর সাথে। আধার সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে উঠল। চাঁদনি ওঠার আগেই রেহান আরেকবার ওকে পার্টির কথা মনে করিয়ে দিল। এখন তো ওরা আরো বেশি পরিচিত হয়ে গেল। রাতে পার্টি হলেও আধারের সাথে আসতে কোনো সমস্যা হওয়ার কথা না চাঁদনির। কিন্তু চাঁদনির ভয়টা তো অন্য বিষয়ে ছিল। আবরার রাত নামের একটা ছেলের সাথে ওর দেখা হওয়ার পর থেকেই সব উল্টোপাল্টা হচ্ছে। এক কথায় শনির দশা লেগেছে চাঁদনির কপালে। কোনো না কোনো ভাবেই ও মার খাচ্ছে, নয়তো অপদস্থ হচ্ছে। কুফা একটা, এমন কুফা ঢাকায় একটা এলাকার এমপি হওয়া একেবারেই উচিত নয়। তাতে যেমন দেশের ক্ষতি, তেমন চাঁদনি নামের ঢাকায় বসবাস করা একটা ক্ষুদ্র মানুষটারও বিরাট ক্ষতি।